ওয়েলকাম টু মান্থাস ট্রাভেল। আমি সুস্মিতা, আমার সাথে আছে অগ্নি। আমরা এখন চলেছি গোকর্ণার ওম বিচ থেকে আর একটা নতুন জায়গায়। গোকর্ণাতে যারা ঘুরতে আসবে তারা যদি সাইট সিন করতে চাও তাদের জন্যও মুরুদেশ্বর, যোগ ফলস, কুমতা বাদ দিয়েও রয়েছে আরো দুটো অ্যাট্রাকশন, যে দুটো একদিনে কভার করা যাবে। তার মধ্যে একটা রয়েছে মির্জান ফোর্ট, আর অন্যটা হচ্ছে ইয়ানা কেভ। আজকে তোমাদের আমি নিয়ে যাব সেই দুই জায়গায়। এখন প্রথমেই চলো মির্জান ফোর্টে। মুরুদেশ্বর থেকে তোমরা যদি মির্জান ফোর্ট যাও তাহলে ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। কুমতা বিচ থেকে যদি যাও তাহলে হচ্ছে 16 কিলোমিটার, টাইম লাগবে 25 মিনিট মতো। আর গোকর্ণার ওম বিচ থেকে যদি যাও তাহলে 26 কিলোমিটার যেতে হবে, টাইম লাগবে 40 মিনিট মতো। আচ্ছা, কোস্টাল কর্ণাটকার মুরুদেশ্বর, কুমতা বিচ, গোকর্ণার ওম বিচের ব্লগ দুটো তোমরা দেখেছো তো? যদি না দেখে থাকো লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আমরা এখন আছি মির্জান ফোর্টের সামনে, পেছনেই দেখতে পাচ্ছ মির্জান ফোর্ট, এটা কর্ণাটকায়। চলো, এটার একটা হিস্ট্রি রয়েছে, তোমাদের যেতে যেতে গল্পটা করি। আমরা এসেছি মির্জান ফোর্টে। এই মির্জান ফোর্টটা কিন্তু স্পেশালি মনসুনে এটার পুরো গাটা সবুজ হয়ে থাকে। এটা মূলত ল্যাটেরাইট পাথরে বানানো একটা ফোর্ট। এই ফোর্টটার প্রাচীনত্ব নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং এই ফোর্টটা অদ্ভুত সুন্দর লাগছে। এখন এইখানে আমরা একটা একটু উঁচু জায়গাতে এসে ফোর্টটার একটা ভিউ দেখাচ্ছি। ফোর্টটাতে ঢুকবো এখন আমরা। ফোর্টটার পুরো বাইরের ওয়ালটা পুরো গ্রিন হয়ে আছে এখন। ফোর্টটা কিন্তু বেশ লম্বা ফোর্ট। এটা হচ্ছে ফোর্টের গেট। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে পোস্টারটা দেওয়া আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কনস্ট্রাক্টেড হয়েছিল শরীফ উল মুলক দ্বারা, যিনি এখানের সুলতান আদিল শাহ বিজাপুরের, তার আন্ডারে কন্ডা বলে একটা জায়গা ছিল, সেই জায়গাটাকে যিনি রুল করতেন, সেই শরীফ উল মুলক 1608 থেকে 1640 সালে এটা বানিয়েছিলেন। আমরা আসার সময় দেখলাম এর খুব পাশ দিয়েই চলে গেছে অঘনাশিনী নদী। যাই হোক, আমরা এটার ভেতরে ঢুকছি। 8টা থেকে 5:30টার মধ্যে এটাতে আসতে হবে। এই জায়গাটার মধ্যে কিন্তু সেই সময়কার ইসলামিক এবং পর্তুগিজ স্থাপত্যের একটা সমন্বয় ঘটেছে। অপূর্ব সুন্দর ভেতরটা। আজকের ওয়েদারটা ভীষণ সানি ওয়েদার। এই পুরো জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এইখানটাতে একটা সুড়ঙ্গের মতো রাস্তা নেমে গেছে। এখান থেকে ফোর্টের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফোর্টের দরজা, ভেতরের দরজা। বেশ অন্ধকার। আমরা ফোর্টের একদম ভেতরে চলে এসেছি। এএসআই এর বক্তব্য অনুযায়ী বিজাপুরের শাসকদের দ্বারা এটা তৈরি হয়েছিল, কিন্তু এই ফোর্টের তৈরি হওয়া নিয়ে কিন্তু আরো অনেকগুলো কিংবদন্তি থিওরি আছে। এই ফোর্টটা তৈরি হয়েছিল 16th সেঞ্চুরিতে। গেরসপ্পা বলে বিজয়নগর এম্পায়ারের একটা জায়গা ছিল, সেখানকার রানী চেন্না ভৈরা দেবী এই ফোর্টটা তৈরি করেন বলে মনে করা হয়। মতান্তরে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এটা তৈরি করেছিলেন 7ম শতাব্দীতে, অর্থাৎ 17th সেঞ্চুরিতে। যাই, এবং মনে করা হয় যে চেন্না ভৈরা দেবী এখানে থাকতেন এই ফোর্টে। যাই, আমরা ফোর্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, ভেতরের জিনিসপত্রগুলো দেখাচ্ছি। এই সময়কার প্রত্যেকটা দুর্গেই আমরা যেমন দেখে থাকি একটা করে কুয়ো থাকে, যেটা জলাশয় হিসেবে, জলাধার হিসেবে ব্যবহৃত হয়।
এখানে একটা জায়গা নিচের দিকে নেমে গেছে। অসাধারণ, এটা ফোর্টের আর ভেতরে আরো আরেকটা দিক। প্রায় 11 একর জায়গা জুড়ে এই ফোর্টটা রয়েছে। এখানে কিন্তু দূরে ওয়েস্টার্ন ঘাটের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ন্যাশনাল হাইওয়ে থেকে বাদিক নিয়ে আমরা ইয়ানা কেভসের দিকে যাচ্ছি। মিরজাম ফোর্ট দারুণ ঘুরলাম আমরা। মিরজাম ফোর্ট থেকে ইয়ানা কেভসের ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। মেন রোড থেকে একটা লেফট টার্ন নিতে হয়, গুগল ম্যাপ আমাদের গাইড করছে। আমরা চলেছি কুমটার লাস্ট গ্রিন রাস্তা দিয়ে, দুদিকে ঘন সবুজ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, কালো পিচের রাস্তা যেন জঙ্গলের গা চিরে চলেছে। আমরা যাচ্ছি এখন ইয়ানা কেভসের দিকে। জঙ্গলের মধ্যে যেতে যেতে আমরা একটা ছোট্ট মাঝে মাঝে কিছু দোকানপাট একটা জায়গা রয়েছে। মেইন রোড ছেড়ে এবার আমরা ঢুকলাম ইয়ানা রোডে। এটা একটা সাইড রোড, ইয়ানা ক্রস বলে একটা ক্রসিং রয়েছে, সেখান থেকে বাদিকে রাস্তাটা ঢুকে গেছে। যদিও রোড কন্ডিশন খুব ভালো, দুদিকে কিন্তু ঘন জঙ্গল। বৃষ্টি হয়ে যাওয়াতে আরো সবুজ দেখাচ্ছে। আমরা চলে এসেছি ইয়ানা কেভসের সামনে। এই জায়গাটা হচ্ছে পার্কিং জোন। এখান থেকে খানিকটা ট্রেল আছে, সেটা হেঁটে আমাদের ইয়ানা কেভসে পৌঁছাতে হবে। আমরা চলে এসেছি এখন ইয়ানা কেভের সামনে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আমাদের ইয়ানা কেভের সামনে যেতে হবে, আর যেতে হবে এই রাস্তা দিয়ে, উঠে যেতে হবে একদম সামনের দিকে। চলো আমাদের সামনে। আর জায়গাটা একটু ডেসক্রিপশন দিয়ে দিই। আস্তে আস্তে পাহাড়ের ওপরে আমরা উঠবো, আর পুরো ঘন, পুরো গ্রিন। দেখো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি, পুরো গ্রিন জঙ্গল। আর এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থার আছে, আর বিভিন্ন ধরনের স্নেক রয়েছে। এখানে অ্যালার্টও করে রেখে দিয়েছে যে এখানে ব্ল্যাক প্যান্থার থেকে সাবধান। তো দেখা যাক, সামনে অনেকেই আছে, যাচ্ছি আমরা। আমরা এবার স্টার্ট করলাম ইয়ানা কেভের দিকে। এটা উঠে গেছে উপরের দিকে, বেশ চড়াই উঠাই। জলপ্রপাতের শব্দ পাচ্ছি আমরা একটা। এটা যাওয়ার পথে খুব সম্ভবত একটা জলপ্রপাত পড়বে। বিভিন্ন পোকা মাকড়, পাখির আওয়াজ, একদিকে ঝর্ণার আওয়াজ, একদিকে পাখির আওয়াজ। এতক্ষণ আমরা ওপরের দিকে উঠছিলাম, এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। আবার মনে হচ্ছে ওপরের দিকে উঠবো। বেশ খানিকটা হেঁটে চলেও এসেছি। ডান দিকে বয়ে চলেছে ঝর্ণা। এবার আমরা দেখা পেয়েছি সেই খরস্রোতা নদীটা। এই পুরো ট্রেলটাতেই কিন্তু আমাদেরকে সঙ্গ দিচ্ছে ডান দিকে এই খরস্রোতা নদী। পুরো হাঁপাচ্ছি।
অসম্ভব ব্যাপার মনে হচ্ছে, কিন্তু পৌঁছতেই হবে। সামনেটা দেখো, ভীষণ সুন্দর একটা জায়গায় এসেছি আমরা। এখন আমাদের অনেকটা যেতে হবে হেঁটে। চলো সামনের দিকে যাই এগিয়ে। ওয়াকিং ট্রেলটা শেষ হয়ে যেখানে সিঁড়ি শুরু হয়েছে সেই জায়গাটায় এই খরস্রোতা নদীটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। ধাপে 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 যেন নদীটা নেমে গেছে। প্লেন ট্রেলটা শেষ হয়ে এখান থেকে সিঁড়ি চলে গেছে ওপরের দিকে। এখানে একটা মহাগণপতি টেম্পল আছে, মহাগণপতিজিকে প্রণাম করে আমরা এগোচ্ছি ইয়ানা কেভসে। ফাইনালি আমরা দেখা পেয়েছি ইয়ানা কেভসের। প্রায় 100টা সিঁড়ি উঠে ইয়ানা কেভসের দেখা পাওয়া যায়। সিঁড়ি আরো উঠে গেছে উপরের দিকে। ফাইনালি প্রায় 300টা সিঁড়ি ক্রস করে আমরা চলে এসেছি ইয়ানা কেভসের সামনে। এই যে ইয়ানা কেভস, যেটা বহু প্রতীক্ষিত, এই ইয়ানা কেভসটা একটা অদ্ভুত জায়গাতে অবস্থিত। লাশ গ্রিনের মাঝখানে একটা পিচ ব্ল্যাক, এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, এটার হাইট হচ্ছে প্রায় 390 ফিট এবং এটা মূলত লাইমস্টোন দিয়ে তৈরি, কার্স লাইমস্টোন দিয়ে তৈরি। আর হিন্দু মাইথোলজি অনুযায়ী ভস্মাসুরের কালো ভস্ম দিয়ে তৈরি হয়েছিল এই ব্ল্যাক অর্থাৎ কালো রঙের পাহাড়। এখানে দুটো পিক রয়েছে, একটা হচ্ছে ভৈরবেশ্বর শিখর, একটা হচ্ছে মোহিনী শিখর। আমরা এবারে এই কেভটার মধ্যে ঢুকব। এতক্ষণ এত পরিশ্রম করে এসে এইটাকে প্রত্যক্ষ করে যেন শরীরের সমস্ত ক্লান্তি জুড়িয়ে যায়। অময় ভাইয়া আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন, উনি বললেন যে 14 বছর ড্রাইভারি করছেন কিন্তু এখানে কখনো আসেননি। চারিদিকে সুউচ্চ পর্বতশ্রেণী দেখা যাচ্ছে, পুরোটাই গ্রিন। মাঝখানে রয়েছে এই পিচ ব্ল্যাক 390 ফুট উঁচু একটা স্ট্রাকচার। এই কেভের ভেতরে ভৈরবেশ্বর টেম্পল রয়েছে। আমরা প্রবেশ করছি এই টেম্পলের মধ্যে এবং এখান থেকে কেভের অনেকটা জায়গা আমরা ঘুরে আসবো ভেতর থেকে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ না, সেজন্য আমরা তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না। অদ্ভুত সুন্দর এই ভৈরবেশ্বর মন্দির। আর আরেকটা বলবো, এই মন্দিরের মধ্যে থেকে আরো কিছু সিঁড়ি আছে যেটা আমরা অতিক্রম করে কেভের সামনে আমাদের যেতে হবে। চলো। কেভের মধ্যে 300টা সিঁড়ি ক্রস করে ফেলেছি অলরেডি। আমরা এবার প্রবেশ করব ইয়ানা কেভসের মধ্যে। অদ্ভুত সুন্দর প্রবেশ পথ। আর একটু এগোলে আরো ভালো করে বোঝা যাবে। এই কেভে ঢুকতে হয় খালি পায়ে। পুরো ভেজা বালি মাটি, প্রচুর নুড়ি পাথর বলতে বেশ ধারালো পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি।
আর প্রচুর জোক চারিদিকে। ওপর থেকে মাঝে মধ্যেই জল পড়ছে। কিছু কিছু জায়গায় এতটাই অন্ধকার আর সরু যে চলতে ভীষণ কষ্টকর। অদ্ভুত একটা অনুভূতি। ইয়ানা কেভ দেখে এলাম। যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট পরিশ্রম সাধ্য একখানা ট্রেকিং। প্রচুর হাঁটা এবং অনেকটা চড়াই। তারপরে গিয়ে পৌঁছতে হবে একটা প্ল্যাটফর্ম মতো জায়গা। সেখান থেকে আবার 300টা সিঁড়ি, 300 বা 350টা সিঁড়ি উঠতে হবে। যথেষ্ট কষ্টসাধ্য একখানা ট্রেকিং এটা। 300-350 সিঁড়ি ওঠার পর একটা মন্দির পড়বে, সেখানে আমরা পুজো দিয়েছি, কিন্তু ওখানে ফটোগ্রাফি নিষেধ, তোমাদের দেখাতে পারলাম না। তারপরে কেভ আছে, যেটা ইয়ানা কেভ। সেই ইয়ানা কেভের মধ্যে দিয়ে আমরা ঘুরলাম এবং এটা পুরোটা খালি পায়ে। ইয়ানা কেভটা পুরোটাই খালি পায়ে করতে হবে। প্রচণ্ড নুড়ি পাথর, পায়ের অবস্থা দফা সেরে গেছে। সেটা করে এখন আমরা ব্যাক করছি। আমাদের কোস্টাল কর্ণাটকার জার্নি এখানেই শেষ করব। কোস্টাল কর্ণাটকার অন্যান্য ব্লগগুলোও লিংক দিয়ে রাখবো এখানে, তোমরা অবশ্যই দেখো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোথাও। সঙ্গে থেকো।